প্রীতি রাঠি কেস 2013-এর সেই ঘটনা যা পুরো দেশকে কাঁদিয়েছিল। আপনি এখনও পর্যন্ত বহু নৃশংস ঘটনার গল্প শুনেছে, কিন্তু আজ আমরা আপনাকে যে সত্য ঘটনা বলব তা শুনে আপনারও শরীর শিউরে উঠবে, চোখের জল থামাতে পারবেন না। 2013 সালে ঘটে যাওয়া এই ঘটনার সময় পুরো দেশ শোকাহত হয়েছিল। এই মামলার শুনানির সময় মামলাটি পরিচালনা করা আইনজীবী এই অপরাধকে নারীদের প্রতি করা সবচেয়ে বড় বর্বরতা বলে অভিহিত করেছিলেন। একই সঙ্গে এই মামলার শুনানি করছিলেন যে বিচারক, তিনি রায় ঘোষণার সময় এমন মন্তব্য করেছিলেন যা শুনে সকলের চোখে জল এসে গিয়েছিল। শেষ পর্যন্ত এই ঘটনা কি ছিল এবং কোথায় ঘটেছিল? এই মামলার শুনানির সময় বিচারক কি মন্তব্য করেছিলেন? এই মামলার আরও কি ঘটনা ঘটেছিল? চলুন বিস্তারিতভাবে সবকিছু জেনে নিই এই ভিডিওতে। তারিখ ছিল 1 মে 2013। যদিও এই তারিখ অধিকাংশ মানুষের জন্য একটি সাধারণ দিনের মতোই ছিল, কিন্তু দিল্লির নরেলাতে থাকা প্রীতি রাঠির জন্য এই দিনটি খুবই বিশেষ ছিল। আজ প্রথমবার প্রীতি দিল্লির বাইরে যাচ্ছিল। প্রথমবার বাড়ি ছেড়ে বাইরে যাওয়ার কারণে প্রীতির মনে কিছুটা দুশ্চিন্তা ছিল, তবে আনন্দ ছিল, কারণ প্রীতির সেই সাফল্য ছিল যার জন্য তার পুরো পরিবার গর্ব অনুভব করছিল। আসলে 23 বছরের প্রীতি রাঠি দিল্লি থেকে নার্সিংয়ের পড়াশোনা করেছিলেন। পড়াশোনা শেষ করার পরে তিনি মিলিটারি হাসপাতালের নার্স হওয়ার স্বপ্ন দেখেছিলেন। এর জন্য তিনি প্রস্তুতিও শুরু করেছিলেন। এই সময়ে ইন্ডিয়ান নেভিতে নার্সের একটি শূন্যপদ বের হয়। প্রীতি রাঠি সেই চাকরির জন্য আবেদন করেন, পরীক্ষায় অংশ নেন এবং সফল হন। প্রীতি নেভিতে নার্সিং অফিসার হিসেবে নির্বাচিত হন। এখন সমস্ত কাগজপত্রের কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল এবং প্রীতিকে মুম্বাইয়ের কোলাবায় অবস্থিত নৌবাহিনীর অফিসে রিপোর্ট করতে হত। তাকে এনস মুম্বাইতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কাজ শুরু করতে হত। এই কারণেই প্রীতি মুম্বাই যাচ্ছিলেন। পরিবারের মেয়ে প্রথমবার দিল্লি থেকে বাইরে যাচ্ছিল, তাই প্রীতিকে মুম্বাই পর্যন্ত পৌঁছে দিতে তার বাবা অমর সিং রাঠি, কাকা বিনোদ কুমার দাহিয়া এবং কাকিমা সুনিতা দাহিয়া তার সঙ্গে যাচ্ছিলেন। তারা সবাই গরিব রথ এক্সপ্রেসে মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন। নির্ধারিত সময়ে 1 মে 2013-এ ট্রেন দিল্লির নিজামুদ্দিন স্টেশনে এসে থামে। ট্রেন থামতেই প্রীতি তার পরিবারকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি ট্রেনে উঠে যায় এবং সবাই তাদের নির্ধারিত আসনে বসে পড়ে। ট্রেন নিজের গন্তব্যের দিকে রওনা দেয়। এই ট্রেনে প্রচুর ভিড় ছিল। আসনের যাত্রীদের পাশাপাশি অনেক লোক দাঁড়িয়েও ছিল, তাই বগির ভিতর বেশ হইচই ছিল। ট্রেনের ভিড়ের মধ্যে একজন যুবক ছিল, যার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল এবং মাথায় ক্যাপ পরা ছিল। সে কারও সঙ্গে কথা বলছিল না, তবে কখনো বাথরুমের দিকে যাচ্ছিল, আবার ফিরে এসে নিজের আসনে বসছিল। সেই যুবক বারবার প্রীতির দিকে তাকানোর চেষ্টা করছিল। এই বিষয়টি প্রীতির পরিবারের লোকেরাও লক্ষ্য করেছিলেন এবং তারা আরও বেশি সতর্ক হয়ে গিয়েছিল। যাই হোক, ভিড় আর বিশৃঙ্খলার মধ্যে সবাই প্রায় ঘুমিয়ে পড়ে। রাত এভাবেই কেটে যায়। সকালে সবাই ঘুম থেকে ওঠে এবং ট্রেনও দ্রুতগতিতে মুম্বাইয়ের দিকে এগিয়ে যায় এবং অবশেষে মুম্বাই পৌঁছে যায়। এখন তারিখ বদলে 2 মে 2013 হয়ে গিয়েছিল। প্রীতি এবং তার পরিবারের সবাইকে বান্দ্রা টার্মিনালে ট্রেন থেকে নামতে হত। সকাল 8:05 ট্রেন বান্দ্রা স্টেশনে পৌঁছে যায় এবং প্রীতি, তার বাবা, কাকা এবং কাকিমা সবাই ট্রেন থেকে নেমে পড়ে। এখান থেকে তারা তাদের পরবর্তী গন্তব্যের দিকে যেতে শুরু করে। ট্রেন থেকে নামার পর প্রীতি কিছুটা ক্লান্ত অনুভব করছিলেন, তাই তিনি ধীরে ধীরে হাঁটছিলেন। এদিকে প্রীতির বাবা এবং তার কাকি কিছুটা এগিয়ে হাঁটছিলেন। প্রীতি লক্ষ্য করেন যে তিনি তাদের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। তখন তিনিও দ্রুত হাঁটতে শুরু করেন। এখনও প্রীতি তার পা দ্রুত চালানো শুরু করেছেন, ঠিক তখনই তিনি অনুভব করেন যে কেউ তার কাঁধে পিছন থেকে স্পর্শ করেছে। প্রীতির পা হঠাৎ থেমে যায় এবং তিনি পেছনে ফিরে তাকান দেখতে যে কে তাকে ছুঁয়েছে। প্রীতি পেছনে তাকাতেই সেই যুবককে দেখতে পান, যে তার মুখ গামছা দিয়ে ঢেকে ট্রেনের বগিতে বসে তাকে বারবার দেখার চেষ্টা করছিল। প্রীতি কিছু বোঝার আগেই ওই মুখ ঢাকা যুবক একটি কৌটো বের করে এবং সেই কৌটোর ভেতরের কিছু প্রীতির মুখের দিকে ছুড়ে দেয়। যেই সেই পদার্থ প্রীতির মুখে পড়ে, সঙ্গে সঙ্গে প্রীতি যন্ত্রণায় চিৎকার করে ওঠে। প্রীতির চিৎকার শুনে তার বাবা, কাকা এবং কাকিমা দৌড়ে তার কাছে আসেন। আশেপাশের যাত্রীরাও প্রীতির চারপাশে ভিড় জমায়। প্রীতির অবস্থা দেখে সবাই বুঝতে পারে যে কেউ তার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। প্রীতির বাবা ও চাচা-চাচি যখন তাকে সামলানোর চেষ্টা করেন, তখন প্রীতির পোশাক থেকে অ্যাসিড তাদের হাতেও পড়ে এবং তাদের হাতেও জ্বালা শুরু হয়। কিন্তু তবুও তারা তাদের ব্যথা উপেক্ষা করে প্রীতিকে সাহায্য করতে থাকেন। প্রীতির বাবা এবং কাকা তৎক্ষণাৎ তাকে তুলে স্টেশন মাস্টারের অফিসে নিয়ে যান। যেহেতু প্রীতির ক্ষত গভীর ছিল এবং তিনি প্রচণ্ড যন্ত্রণায় ছিলেন, তাই রেলওয়ে কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
স্টেশন থেকে প্রীতি এবং অন্যান্য আহতদের ভাভা হাসপাতালে পাঠানো হয়, কিন্তু প্রীতির অবস্থা খুবই গুরুতর ছিল, তাই তাকে ভাভা হাসপাতালের পরিবর্তে কাছাকাছি গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়। ওদিকে মুখ ঢাকা যুবক প্রীতির ওপর অ্যাসিড নিক্ষেপ করার পর পালাতে শুরু করে। প্রীতির চিৎকার শুনে ঠিক তার কাছেই দাঁড়ানো শামির শেখ নামে এক যুবক ঘটনাটি বুঝতে পেরে সেই কৌটোটি তুলে দেখার চেষ্টা করে যে কি হয়েছে। কৌটো থেকে অ্যাসিড শামিরের হাতেও পড়ে এবং তিনি সঙ্গে সঙ্গে সেটি ফেলে দেন। বুঝতে পেরে যে এটি অ্যাসিড অ্যাটাক, তিনি দ্রুত সেই যুবকের পেছনে দৌড়াতে শুরু করে। শামির চিৎকার করে তার সঙ্গীদের সলিম এবং সলমানকে বলেছিলেন, ধরো ধরো তাকে। সলিম এবং সলমানও সেই যুবকের পিছু ধাওয়া করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুখ ঢাকা সেই যুবক তাদের ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয়। শামির শেখ, সলিম এবং সলমান, এই তিনটি নাম মনে রাখবেন, কারণ এই মামলায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রীতিকে গুরু নানক হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা শুরু হয়। এদিকে প্রীতির বাবা, কাকা, কাকি এবং শামির শেখকে ভাভা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্পট পঞ্চনামা করতে শুরু করে। শামিরের ক্ষত খুব গভীর ছিল না, তাই তিনি হাসপাতালে সামান্য চিকিৎসার পর ছাড়া পান। পরে পুলিশ তাকে ঘটনাস্থলে নিয়ে যায় এবং তার বর্ণনার ভিত্তিতে পঞ্চনামা তৈরি করে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করতে থাকে। প্রীতিকে ভাভা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাড়াহুড়ো করে তাকে গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়। সমস্যা হল, গুরু নানক হাসপাতালে বার্ন ইউনিট ছিল না এবং অন্যান্য অনেক সুবিধার অভাব ছিল। কিছুক্ষণ পর প্রীতিকে গুরু নানক হাসপাতাল থেকে মেসিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। মেসিনা হাসপাতালে পৌঁছানোর পরই প্রীতির চিকিৎসা শুরু হয়। এদিকে পুলিশ প্রীতির বিবৃতি নেওয়ার জন্য হাসপাতালে আসে, কিন্তু প্রীতির জখম এতটাই গভীর ছিল যে তিনি কিছু বলতে পারছিলেন না। তার মুখ সম্পূর্ণ পুড়ে গিয়েছিল এবং গলায় গুরুতর আঘাত লেগেছিল, ফলে তার বক্তব্য রেকর্ড করা সম্ভব হয়নি। প্রীতির শরীরে গভীর জখম থাকলেও তার মনোবল ভেঙে পড়েনি। তিনি পুরো সাহস নিয়ে লড়াই করছিলেন। কথা বলতে না পারায় তিনি ইশারায় কলম ও কাগজ চেয়েছিলেন। এরপর প্রীতিকে কলম ও কাগজ দেওয়া হয় এবং তিনি লিখে চিকিৎসক ও তার পরিবারের সঙ্গে কথা বলতে শুরু করে। এই অ্যাসিড হামলার খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে এটি খবরের কাগজ ও টেলিভিশনের প্রধান শিরোনাম হয়ে ওঠে। দেখতে দেখতে গোটা দেশে এই ঘটনা আলোড়ন তোলে। মানুষ রাস্তায় নেমে এই অ্যাসিড হামলার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাতে থাকে। পুলিশের ওপর চাপ বাড়তে থাকে অপরাধীকে ধরার জন্য, কিন্তু সমস্যা ছিল যে অপরাধীর কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। যদিও ঘটনাস্থলে উপস্থিত কিছু প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে পুলিশ একটি স্কেচ তৈরি করে এবং অপরাধীর সন্ধান শুরু করে, তবুও পুলিশের হাত খালি ছিল। এরই মধ্যে ৪ মে ২০১৩-এ পবন কুমার নামে একজন যুবক প্রীতির বোন তন্নুকে ফোন করে প্রীতির খোঁজখবর নেয়। পবন কুমার একজন টেক ছাত্র ছিলেন এবং প্রীতির পূর্ব পরিচিত ছিলেন। তন্নু এই বিষয়টি তার বাবা অমর সিং রাঠিকে জানা। অমর সিং এই তথ্য পুলিশ কর্মকর্তাদের জানা। পুলিশ বক্তব্যের ভিত্তিতে তৈরি স্কেচটি প্রীতিকে দেখায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি এদের চেনো? জবাবে প্রীতি বোর্ডে ৩টি নাম লেখেন, সত্যম, অঙ্কুর এবং পবন কুমার। প্রীতির মতে স্কেচে থাকা যুবক এই ৩ জনের মধ্যে একজন ছিল। প্রীতির বক্তব্যে পবন কুমারের নাম থাকায় এবং সে ফোন করে প্রীতির খবর নেওয়ায় পুলিশ সন্দেহ করে যে হয়তো পবন কুমারই প্রীতির ওপর অ্যাসিড ছুড়েছিল এবং সে জানতে চাচ্ছিল প্রীতি বেঁচে আছে কি না। পুলিশ পবন কুমারকে সন্দেহভাজনের তালিকায় রেখে তদন্ত শুরু করে এবং তাকে খুঁজতে থাকে। কয়েকদিনের অনুসন্ধানের পর ৯ মে ২০১৩-এ পুলিশ পবন কুমারকে গ্রেপ্তার করে। এই খবর শুনে জনগণের ক্ষোভ আরও বেড়ে যায়। তারা অপরাধীকে দ্রুত কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাতে থাকে। প্রীতির শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলি ধীরে ধীরে কাজ করা বন্ধ করছিল। মেসিনা হাসপাতালের চিকিৎসকদের মনে হতে থাকে যে প্রীতির অবস্থা আরও খারাপ হচ্ছে, তাই তারা প্রীতিকে বম্বে হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় যাতে ভালো চিকিৎসা প্রদান করা যায়। যেহেতু এই ঘটনাটি সরাসরি জনগণের আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছিল এবং মানুষ প্রতি মুহূর্তে প্রীতির অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছিল, তাই সরকারের তরফ থেকে প্রীতিকে সর্বোত্তম চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রীতিকে বম্বে হাসপাতালে নিয়ে আসার পর দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয় এবং তাদের প্রীতির চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়। লাখ চেষ্টা সত্ত্বেও এখানে পরিস্থিতি উন্নতি না হয়ে আরও খারাপ হতে থাকে এবং প্রীতি ভেন্টিলেটর সাপোর্টে চলে যায়। তবুও চিকিৎসকরা হাল ছাড়েন না এবং প্রীতির জীবন বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যান। অ্যাসিড আক্রমণের প্রায় ২ মাস হয়ে গিয়েছিল এবং প্রীতি এখনও পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছিল, কিন্তু অবশেষে ১ জুন ২০১৩-এ
হৃদস্পন্দন বন্ধ হয়ে প্রীতি এই পৃথিবী ছেড়ে চলে যায়। প্রীতির মৃত্যুর খবরে দেশজুড়ে শোক এবং ক্ষোভের ঢেউ বয়ে যায়। প্রতিটি মানুষ প্রীতির মৃত্যুতে শোকিত ছিল। প্রীতির মৃত্যুর পর পোস্টমর্টেম করা হয় এবং তার মরদেহ দিল্লিতে শেষকৃত্যের জন্য আনা হয়। কিন্তু প্রীতির পরিবার সিবিআই তদন্তের দাবি করে এবং তারা প্রীতির মরদেহের সাথে এক প্রতিবাদ মিছিল বের করে। শেষমেশ সরকার সিবিআই তদন্তের আশ্বাস দিলে প্রীতির মরদেহ শ্রদ্ধার সাথে শেষকৃত্য করা হয়। প্রীতির মৃত্যু এবং শেষকৃত্যের পর সবাই একটি দাবি করেছিল, তাড়াতাড়ি প্রীতির খুনিদের কঠোর শাস্তি প্রদান করা হোক। পুলিশ পবন কুমার নামক একজন যুবককে গ্রেপ্তার করলেও সমস্যা ছিল যে পবন কুমারের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। রেলওয়ে পুলিশও এখনও পর্যন্ত পবন কুমারের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায়নি। এদিকে প্রীতির বাবা অমর সিং রাঠি তার পক্ষ থেকে অনুসন্ধান চালিয়ে জানতে পারেন যে 2 মে 2013 ঘটনার দিন পবন কুমার মুম্বাইয়ে ছিল না, বরং সে রোহতকে ছিল। পরবর্তীতে পুলিশ পবন কুমারের ফোনের লোকেশন হিস্ট্রি চেক করলে জানা যায় যে ঘটনাস্থলে পবন কুমার ছিল না এবং সে রোহতকে ছিল। পুলিশ এই তথ্য জানার আগে প্রীতির বাবা এটি বের করায় পুলিশকে বড় একটা ব্যর্থতা মানতে হয়। এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে ওঠে যে পুলিশ যথাযথভাবে তদন্ত করছে না। এরপর প্রীতির বাবা আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন এবং সিআইডি মুম্বাই থেকে তদন্তের দাবি করে। আদালত তাদের আবেদন মঞ্জুর করে এবং মামলা সিআইডি মুম্বাইয়ের কাছে হস্তান্তর করা হয়। সিআইডি মুম্বাই তদন্ত শুরু করলে তারা প্রথমে প্রীতি রাঠির বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে থাকে। তদন্তের সময় একজন আত্মীয় পুলিশকে জানায় যে তাদের প্রতিবেশী অঙ্কুর পোয়ার নামক একটি ছেলে প্রীতির প্রতি একতরফা ভালোবাসত। সে প্রীতিকে প্রস্তাবও দিয়েছিল, কিন্তু প্রীতি তা প্রত্যাখ্যান করেছিল। এছাড়া অঙ্কুর প্রীতির সাথে বিয়ে করার জন্য জোরাজুরি করেছিল, কিন্তু প্রীতি তা আবারও অস্বীকার করেছিল। এক আত্মীয়ের মতে এরপর অঙ্কুর প্রীতিকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। পুলিশের কাছে এটি একটি বড় প্রমাণ ছিল। পুলিশ দ্রুত অঙ্কুরের সন্ধান পায় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাক। পুলিশ অঙ্কুরকে প্রশ্ন করে, 1 মে তুমি কোথায় ছিলে? কিন্তু অঙ্কুর ঠিকভাবে উত্তর দিতে পারেনি এবং তার বক্তব্য পরিবর্তন করতে শুরু করে। এছাড়া পুলিশের নজরে আসে যে অঙ্কুরের 2 হাতে তাকের ক্ষতচিহ্ন রয়েছে, যেগুলি অ্যাসিডে পোড়ার চিহ্নের মতো ছিল। অঙ্কুর বারবার তার বক্তব্য বদলানো এবং তার হাতে জখমের চিহ্ন দেখে পুলিশ আরও সন্দেহ করতে থাকে এবং 17 জানুয়ারি 2014 অঙ্কুরকে মুম্বাই নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ শুরু করে। কিছু সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যায় যে অ্যাসিড হামলাকারী ব্যক্তি আর কেউ না, বরং অঙ্কুর পোয়ারই ছিল। পুলিশ অঙ্কুরকে গ্রেপ্তার করে এবং তার মেডিকেল পরীক্ষার জন্য যে হাসপাতাল পাঠায়। হাসপাতাল থেকে ফিরে পুলিশ অঙ্কুরের সঙ্গে আরও প্রশ্ন করে। জিজ্ঞাসাবাদে অঙ্কুর জানায় যে সে প্রীতির প্রতি ভালোবাসা অনুভব করত এবং তার সঙ্গেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু প্রীতি তা প্রত্যাখ্যান করেছিল। এতে সে খুব রেগে গিয়েছিল। এছাড়া প্রীতি ভারতীয় নৌবাহিনীতে চাকরি পেয়ে গিয়েছিল আর অঙ্কুর ছিল বেকার, ফলে তার পরিবার তাকে তিরস্কার করত। এই কারণে অঙ্কুরের মধ্যে প্রীতির প্রতি বিদ্বেষ তৈরি হয়। এরপর অঙ্কুর সিদ্ধান্ত নেয় যে প্রীতির বিরুদ্ধে প্রতিশোধ নেবে। প্রীতি যখন জানিয়ে দেয় যে সে নৌবাহিনীতে চাকরি পেয়েছে, তখন সেই খবর স্থানীয় সবাই জানতে পারে এবং অঙ্কুরও এটা জানত। সেই কারণে সে 1 মে মুম্বাই যাওয়ার জন্য ট্রেনে উঠেছিল। ট্রেনের মধ্যে প্রীতি যদি অ্যাসিড আক্রমণ করত তবে সেখানে জনাকীর্ণতা ছিল, তাই সে প্ল্যান পরিবর্তন করে এবং ট্রেনের মধ্যে প্রীতিকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার চেষ্টা করেছিল। এ কারণে তার মা-বাবা আরও সতর্ক হয়ে যান। তাই ট্রেনের ভিতরে অঙ্কুরকে প্রীতি উপর অ্যাসিড ফেলার সুযোগই পাননি। আসলে সকাল 4টা নাগাদ অঙ্কুর ট্রেনের টয়লেটের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। যদি প্রীতি সেখানে আসে তবে সেখানেই অ্যাসিড ফেলে দিবে, কিন্তু প্রীতি সেখানে আসেনি, তাই অঙ্কুরের পরিকল্পনাও ব্যর্থ হয়ে যায়। শেষমেশ যখন প্রীতি ট্রেন থেকে নামছিল তখন অঙ্কুর তার উপর অ্যাসিড ফেলে দেয়। অঙ্কুর অবশ্য নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিল, কিন্তু পুলিশকে প্রমাণ সংগ্রহ করা ছিল বড় চ্যালেঞ্জ। অঙ্কুর ব্যাটারিজ নামে একটি দোকান খুলেছিল, তাই তাকে অ্যাসিড প্রয়োজন ছিল। প্রমাণ আরও শক্তিশালী করতে অঙ্কুরের ফোনের ডিটেল বের করা হয়। তখন জানা যায় 1 মে অঙ্কুর নিজামুদ্দিন স্টেশনে ছিল এবং 2 মে সকালের দিকে, অর্থাৎ ঘটনার দিন, তার অবস্থান মুম্বাইয়ের বান্দ্রা টার্মিনালে ছিল। এখন অঙ্কুরের পরিচয় নিশ্চিত করতে পুলিশ আই উইটনেসের সামনে একটি আইডেন্টিফিকেশন প্যারেড করা। আইডেন্টিফিকেশন প্যারেডের সময় একসাথে বেশ কয়েকজনকে দাঁড় করানো হয়, যার মধ্যে অঙ্কুরও ছিল। পরে যারা আগে সাক্ষী দিয়েছিল যে তারা অ্যাসিড হামলাকারীকে দেখেছিল, তাদেরও ডেকে আনা হয়। সাক্ষীদের মধ্যে সমীর শেখ, সলিম শেখ এবং সালমান শেখ অঙ্কুরকে দেখে সঙ্গে সঙ্গেই চিনে ফেলে। তাদের ছাড়া পবন মালবিয়া নামক একজন ব্যক্তি এবং এক অন্য ব্যক্তি অঙ্কুরকে চিনে ফেলে এবং জানান যে তারা 4টার সময় অঙ্কুরকে টয়লেটের কাছে দাঁড়িয়ে দেখতে পেয়েছিল।
সব প্রমাণ এবং সাক্ষীদের বিবৃতির পরে বিশেষ আদালত অবশেষে প্রীতি রাঠির অপরাধী অঙ্কুর পোয়ারকে ইপক এর ধারা ৩০২ এবং ৩২৬ অনুযায়ী দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় এবং ৫,০০০ টাকা জরিমানা আরোপ কর। এটি ভারতের ইতিহাসে প্রথমবার ছিল যখন কোনো এসিড আক্রমণকারীকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল। এই মামলার শুনানি করা স্পেশাল পাবলিক প্রসিকিউটর এম চিমলকর অঙ্কুরের এই পাশবিকতা যে কোনো মহিলার বিরুদ্ধে হওয়া সবচেয়ে বড় পশুতা বলে মন্তব্য করেছিলেন। একই সঙ্গে মামলার বিচারক সিদ্ধান্ত দিয়ে মন্তব্য করেন যে এই এসিড আক্রমণের ফলে প্রীতির মুখ এতটাই ভয়ানকভাবে পুড়ে গিয়েছিল যে যদি প্রীতি তার মুখ দেখত তবে সে নিজেকে চিনতেই পারত না। এই মন্তব্য অঙ্কুরের পাশবিকতা বোঝাতে যথেষ্ট ছিল। অঙ্কুর পোয়ার কতটা নিষ্ঠুর এবং কঠোর হৃদয়ের মানুষ ছিল তা আপনি এই থেকেই অনুমান করতে পারেন যে যখন বিচারক তাকে ফাঁসির দণ্ড দিলেন তখন তার মুখাবজবে কোনো প্রকার অনুশোচনা ছিল না। সে প্রীতির সঙ্গে যা করেছে তার জন্য কোনো দুঃখ প্রকাশ করেনি। সে আদালতে বড় বেহায়ার মতো হাসছিল। তার এই নিষ্ঠুর হাসি প্রীতির পরিবারকে আরও যন্ত্রণা দিয়েছে। মুম্বাই সেশন কোর্ট থেকে যদিও অঙ্কুরকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল তবে অঙ্কুর বম্বে হাই কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করে। হাই কোর্টে এই মামলার শুনানি বিচারপতি ভি.পি. ধর্মাধিকারী এবং বিচারপতি পি.ডি. নায়েক করেছিলেন। এই মামলার দীর্ঘ শুনানির পর জুন ২০১৯ বম্বে হাই কোর্ট সেশন কোর্টের ফাঁসির রায়কে পরিবর্তন করে তাকে আজীবন কারাদণ্ড দেয়। তবে প্রীতির পরিবারের যে যন্ত্রণা এবং যেটি তার মা-বাবার মধ্যে সৃষ্ট হয়েছিল তার সামনে আজীবন কারাদণ্ড বা ফাঁসি কোনটাই যথেষ্ট ছিল না। এই ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আমাদের সমাজে নারীর নিরাপত্তা এবং সম্মান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এসিড আক্রমণ এবং এর মতো সহিংসতা কেবল শারীরিক ক্ষতি নয়, এটি একজন মানুষের মানসিক এবং সামাজিক জীবনেও গভীর প্রভাব ফেলে। প্রীতি রাঠির মতো নির্দোষ একজন মানুষ এর শিকার হয়েছিল, যা পুরো সমাজের জন্য একটি গুরুতর সংকেত। আমরা যদি সত্যিই একটি নিরাপদ এবং সমতাভিত্তিক সমাজ গড়তে চাই তবে আমাদের উচিত মানুষের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতি বৃদ্ধি করা, বিশেষত নারী-পুরুষ সম্পর্কের ক্ষেত্রে। নারীদের ওপর সহিংসতা বন্ধ করতে আইনি এবং সামাজিক উদ্যোগ নিতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা দিয়ে সহিংসতা এবং ঘৃণা থেকে দূরে রাখতে হবে। এসিড আক্রমণকারীকে উপযুক্ত শাস্তি প্রদান এবং অপরাধের শিকারদের জন্য সাহায্য প্রদান করা উচিত। আমাদের সমাজে যে কোনো ধরনের নির্যাতন ও সহিংসতা সঠিকভাবে প্রতিরোধ এবং দমন করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো প্রীতি রাঠির মতো নির্দোষ মানুষকে এইভাবে ভোগান্তির শিকার হতে না হয়। এটা মনে রাখতে হবে, একটি উন্নত সমাজ গড়তে আমাদেরকে একযোগে কাজ করতে হবে